Hello everyone, welcome back to Iceberg Speaks. আজ আমরা আমাদের প্রথম ভিডিওটা শ্যুট করতে চলেছি, মানে তোমাদের জন্য রেকর্ড করছি। আজ 1 মার্চ। আজ থেকে আমাদের সেলফ গ্রোথ সিরিজটা শুরু হচ্ছে। আর আজকে প্রথম পার্টে আমরা আলোচনা করব সেলফ নিয়ে, এবং সেই সেলফ কী হয়, সেলফ কনসেপ্ট কী হয়, সেলফ অ্যাওয়ারনেস কী হয় এবং SWOT অ্যানালিসিস, এইগুলো নিয়ে আলোচনা করব। শুরু করার আগে বলে দিই, ভিডিওর শেষে তোমাদের জন্য ছোট্ট একটা টাস্ক থাকবে। ডেসক্রিপশানে যাও, একটা গুগল ফর্ম দেখতে পাবে, সেখানে ক্লিক করবে, সেখানে টাস্কের সম্পর্কে বিস্তারিত জিনিস দেওয়া থাকবে। আমি ভিডিওর শেষে গিয়ে আরেকটু ডিটেলসে বলে দেবো টাস্কটা কীরকম হবে। তো তোমাদের কাছে এই সপ্তাহটা সময় থাকবে। নেক্সট উইকে যখন নতুন ভিডিও দেওয়া হবে তখন আবার নতুন টাস্ক আসবে। তবে তার মাঝখানে তোমাদের যে ডাউটসগুলো হবে সেগুলো নিয়ে আমি মাঝে একটা ভিডিও বানাবো। এবার বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ডিরেক্ট ভিডিওতে চলে যাই। দেখো, যখন ভিডিওর বিষয় হচ্ছে সেলফ গ্রোথ, তখন সবার আগে জানতে হবে যে সেলফ কী হয়, নাহলে আমরা গ্রোথটা কার করবো। বিভিন্ন ধরনের সাইকোলজিস্টরা অনেক রিসার্চ করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সেলফ শব্দটাকে বিভিন্নভাবে ডিফাইন করেছেন। বেশিরভাগ সাইকোলজিস্টরা সেলফ বলতে বুঝিয়েছেন যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের নিজের সম্পর্কে কিছু ধারণা থাকে, কিছু বিলিফ সিস্টেম থাকে, সেগুলোকে একসঙ্গে সেলফ বলা হয়। এবারে এই প্রত্যেকটা বিলিফ সিস্টেমের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেলফ কনসেপ্ট। ধরে নাও, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার নিজের সম্পর্কে আমি অনেক কিছু জানি, অনেক কিছু মনে করি ইন্টিগ্রেটেডভাবে, সেটা হচ্ছে আমার সেলফ। আর সেলফ কনসেপ্ট কি? আমি যখনই একটা করে ডিফাইন করতে শুরু করলাম, আমার গায়ের রং ফর্সা, আমাকে লোকজন ভালোবাসে, আমি ভিডিও বানাই, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ভালোবাসি, আমি লোকের সঙ্গে কমিউনিকেট করতে ভালোবাসি, আমি কঠিন সিচুয়েশনে হেরে যাই না, এইগুলো যে ধরে নাও আমার প্রতি যদি আমার নিজের প্রতি নিজের বিলিভস হয়, তাহলে এইগুলো হচ্ছে এক একটা আলাদাভাবে সেলফ কনসেপ্ট। আর ইন্টিগ্রেটেডভাবে এই সমস্তটা মিলে আমি একটা মানুষ, তার মানে ওইটা আমার সেলফ। বোঝা গেল? এবার গল্প হচ্ছে যে এই সেলফ কনসেপ্ট তৈরি হয় কি করে। একটা বাচ্চা যখন তার আর্লি চাইল্ডহুডে থাকে, আর্লি চাইল্ডহুড হয় 2 বছর থেকে 6 বছর অ্যাপ্রক্স। তো 2 বছরের পর থেকে বাচ্চারা অফিসিয়ালি সোশ্যালাইজড হতে শুরু করে। সোশ্যালাইজড হওয়া মানে কি? বাইরের মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে শুরু করে, এবং তখন থেকেই বাচ্চারা নিজেদের সম্পর্কে কিছু না কিছু রিমার্ক শুনতে পায়। ধরো আমার বাড়িতে কয়েকজন এসে বলল তোমার মা বাবাকে, তোমাকে দেখিয়ে, আরে তোর বাচ্চাটা কি শান্ত তো, এটা তুমি শুনলে। আবার কেউ তোমার মা বাবাকে তোমার সামনে বলল যে আরে তোর বাচ্চাটা তো খুব দুরন্ত, একেবারে কথা শোনে না, এটাও তুমি শুনলে। এই যে তুমি সোশ্যালাইজ করা শুরু করলে মানুষজনের সঙ্গে, তখন থেকেই তুমি বাইরের লোকজনের থেকে তোমার সম্পর্কে কিছু না কিছু রিমার্কস শুনতে শুরু করো, এবং সেইগুলোই তোমার মাথায় আস্তে আস্তে গেঁথে যেতে শুরু করে। এইভাবেই একটা মানুষের সেলফ কনসেপ্ট তৈরি হয় ইনিশিয়ালি। এরপরে যখন তুমি আস্তে আস্তে বড় হও, তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তোমার চিন্তাভাবনা করার শক্তি বাড়ে, তুমি লেট চাইল্ডহুডে গিয়ে যখন কোডগুলোকে ডিকোড করা শুরু করো, শব্দগুলোকে বুঝতে শুরু করো, ঠিক আছে, বুঝে নিয়ে সেগুলোর উপরে কাজ করা শুরু করো, ডিসিশন তুমি একটা কাজ করো সেগুলোর উপরে, তখন তোমার আস্তে আস্তে ধারণা হয় কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা ভুল, সেগুলো তুমি ধীরে ধীরে পরবর্তীকালে ডেভেলপ করো নিজের মধ্যে। কিন্তু একদম প্রথমে তোমাকে যে যেমন রিমার্ক দেয় তার উপর ভিত্তি করে তোমার নিজের প্রতি ধারণা তৈরি হয়। এই ধারণাগুলোই তোমার সেলফ কনসেপ্টকে বিল্ড আপ করে, এবং পরে গিয়ে ইন্টিগ্রেটেড হয়ে সেলফকে ডেভেলপ করে। তো বিভিন্ন বিজ্ঞানীরা, সাইকোলজিস্টরা এবং যারা বিহেভিয়ারিয়ান ছিলেন, যারা বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করেছেন বা রিসার্চ করেছেন, তারা বলেছেন এই সেলফের কতগুলো কম্পোনেন্টস রয়েছে। প্রথম কম্পোনেন্টকে বলা হচ্ছে সেলফ নলেজ। মানে
তোমার নিজের সম্পর্কে কি জ্ঞান রয়েছে। কোনো ঠিক ভুল ভালো খারাপ ওসবে যাবে না, একদম তুমি নিজের সম্পর্কে যা জানো সেটাই। এরপরে হচ্ছে সেলফ কমফর্ট। তুমি নিজের সম্পর্কে যা যা জানো তার মধ্যে পার্টিকুলারলি যে বিষয়গুলো তোমাকে কমফর্ট দেয়। আমি জানি যে আমি ভিডিওর সামনে ক্যামেরা খুলে ভালো কথা বলতে পারি, এটা একটা জানি আমি নিজের সম্পর্কে। আর একটা জানি যে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা যদি আমার খুব টেন্স ফিল হয়, আমি পড়তে বসতে পারি না, আমি ফোন ঘাঁটতে শুরু করি এবং আমি অনেক সময় ধরে শুধু স্ক্রোলই করে যাই। এই হচ্ছে আমার সম্পর্কে যদি দুটো সেলফ নলেজের উদাহরণ হয়, তার মধ্যে দ্বিতীয়টা আমি আমার ক্ষেত্রে পছন্দ করি না, আমার ভালো লাগে না। প্রথমটা আমি পছন্দ করি, যে আমাকে একটা ভিডিও করতে বসে বারংবার টেক দিতে হচ্ছে না। তো ওইটা হচ্ছে আমার সেলফের কমফর্টিং পার্ট, যে আমার যে বৈশিষ্ট্যটা আমাকে খুশি করে। ঠিক আছে, এবার এই সেলফ কমফর্ট আর সেলফ লাইকিং নয় যেটা, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা করি কী করে, তার জন্য আরেকটা কম্পোনেন্ট আছে, সেটাকে বলা হচ্ছে ইমপ্রেশন ম্যানেজমেন্ট। ওই যে বললাম, সোশ্যালাইজড আমরা যখন থেকে হচ্ছি তখন থেকে বাইরের লোকজন হোক, মানে বাড়ির ভেতরের বা বাড়ির বাইরের এমন কেউ যা তোমার বাইরে, তুমি নিজে নয়, তুমি ছাড়া আলাদা মানুষজন তোমার সম্পর্কে রিমার্ক করছে, সেগুলোর মাধ্যমে হয় কি, তুমি ধরো একটা কাজ করলে, তোমার বাড়িতে তোমাকে বললো এই কাজটা ভালো নয়, বলে তোমাকে কোনো একটা পানিশমেন্ট দেওয়া হলো, তুমি বুঝলে যদি তুমি ফার্দার এই কাজটা করো তুমি পানিশড হবে, তো তুমি ওই কাজটা আর করবে না। এরকম করে তুমি বুঝতে পারলে যে আমার এই সাইডটা খারাপ ছিল, আমি এই জিনিসটাকে ভালো করব, আমি পরের বার আর বকা খাবো না। ঠিক আছে, এই যে তুমি পুরো জিনিসটাকে করলে, তোমার একটা লার্নিং হলো। এটাকে অন্য ভাষায় যদি বলি, দেন এটা ইমপ্রেশন ম্যানেজমেন্ট। অন্য কেউ তোমাকে কেমন করে দেখছে এবং সেই ধারণাটাকে তুমি কেমন করে নিজের ওপর ব্যবহার করছো, দ্যাট ইজ ইমপ্রেশন ম্যানেজমেন্ট। এবং এইভাবেই তোমার নিজের প্রতি যে সেলফ কনসেপ্টগুলো তৈরি হচ্ছে, তুমি তখন বুঝতে পারবে যে আমার ভালো দিক এইগুলো, আমার খারাপ দিক এইগুলো। সেটা কি করে বুঝবে? তোমার ভালো দিক সেগুলোই মনে হবে যেগুলো তোমাকে সোসাইটি অ্যাকসেপ্ট করছে, আর যেগুলো সোসাইটি অ্যাকসেপ্ট করছে না, অটোমেটিক্যালি তোমার মনে হবে এগুলো তো খারাপ, এগুলো তো আমাকে কেউ ভালো বলছে না, এগুলো তো আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না। তো এইভাবে জিনিসটা তৈরি হয়। একদম লাস্ট স্টেপে আসে সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে একটা মানুষ নিজেকে কতখানি ভ্যালিউ দেয়, কতখানি গুরুত্ব দেয়। তুমি নিজেকে কতটা গুরুত্ব দাও, সেটা হচ্ছে তোমার সেলফ এস্টিম। ফর এক্সাম্পল, আমার আজকে খুব বড় একটা কাজ আছে, আমি প্ল্যান করেছি আমি কাজটা করব। তোমার খুব কাছের একজন তোমাকে বললো যে আজকে কাজটা তুমি করতে পারবে না, কারণ তোমাকে আমায় সময় দিতে হবে। এখন কেউ কেউ আছে যারা খুব সিকিওর হয়, কেউ কেউ আছে যারা খুব ইনসিকিওর হয়। যারা সিকিওর হয় তাদের মাথায় প্রথমে এটা আসে যে আমি প্ল্যান করেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ আমি করব। সে ইভ্যালুয়েট করে দেখে নিজেকে যে সে যদি, মানে ধরে নাও আমি ইভ্যালুয়েট করব প্রথমে যে আমি যদি আমার কাজটা যেটা ফিক্স করে রেখেছিলাম সেটা যদি না করে অন্য কিছু করি, তাহলে আমার কি যাবে বা কি আসবে, মানে কি লাভ ক্ষতি হবে। বা আমি যদি আমার বন্ধুর সঙ্গে যাই তাহলে আমি কি পাবো বা হারাবো। ওই ইভ্যালুয়েট করার সাহসটা তার থাকে এবং তার উপরে ভিত্তি করে ডিসিশন নেয় এবং বন্ধুকে বুঝিয়ে কথা বলে, ওর সঙ্গে কমিউনিকেট করে। আর কেউ কেউ এমনও থাকে যাদের ছোটবেলা থেকে এক্সপিরিয়েন্স খুব ইনসিকিউরিটির সঙ্গে তৈরি হয়, তাদের এরকমও ভয় লাগতে পারে যে আমি যদি আমার বন্ধুর সঙ্গে না যাই, ও হয়তো আমার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবেই না, কথাই বলবে না। তো এদের দুজনের ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারটা আলাদা ধরনের হয়। তো নিজেকে ইভ্যালুয়েট করার যে প্রবণতা, সেটাই হচ্ছে সেলফ এস্টিম। এই সেলফ এস্টিম দু ধরনের হয়, একটা লো সেলফ এস্টিম, একটা হাই সেলফ এস্টিম। যাদের হাই সেলফ এস্টিম হয় তারা নিজেদের গোল সম্পর্কে খুব ক্লিয়ার থাকে। আমি আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে তার মধ্যে একটা ছিল যে মক টেস্টে যদি খারাপ রেজাল্ট করো তাহলে সেটাকে নিয়ে ভয় পেও না,
সেটা সাহসী হও, হয়ে সেখান থেকে তোমার ভুল কি কি জায়গা আছে সেগুলোকে ধরার চেষ্টা করো এবং তার উপরে তুমি কাজ করো। যার হাই সেলফ এস্টিম হবে তাকে এটা বলে দিতে হবে না, ও এইভাবেই বিহেভ করবে, ও খুঁজে নেবে যে ওর খুঁতটা কোথায় এবং ও সেটার উপরে কাজ করবে। আর যার লো সেলফ এস্টিম হবে সে নিজেকে খুব বেশি ভালো করে ইভ্যালুয়েট করতে পারবে না। ইভ্যালুয়েট করা মানে কি, আমার কোনটা শক্তি কোনটা দুর্বলতা সেটা অনেস্টলি নিজের সঙ্গে বসে খোঁজা। আমি আসবো স্ট্রেংথ উইকনেসে, আজকেই আসবো এই পার্টটা হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো যাদের হাই সেলফ এস্টিম হয় তারা খুব বেশি অ্যাডাপটিভ হয়, তারা খুব সাহসী হয়, তারা যে কোনো সিচুয়েশনে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য রেডি থাকে এবং এরা নিজেদের চাওয়া পাওয়া সম্পর্কে খুব বেশি সচেতন থাকে। অন্যদিকে যাদের লো সেলফ এস্টিম হয় তারা অনেক বেশি সোশিয়ালি ডিজায়ারেবল বিহেভিয়ার্স করে। মানে ধরে নাও, আমার যদি লো সেলফ এস্টিম হয়, আমি কারোর বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে ভয় পাবো। আমি সবসময় এমন কোনো কাজই করতে চাইবো যেটাতে আমার মনে হয় যে ওরা আমাকে ভালোবাসবে, ওরা আমাকে হ্যাঁ বলবে, ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? এই ভয়গুলো না হলে কাজ করে কখনো কখনো। আচ্ছা, এবার আসছি সেলফ অ্যাওয়ারনেস। তো সেলফ মানে প্রথমেই বললাম সেলফ কি হয়, এবং অ্যাওয়ারনেস মানে হচ্ছে তুমি কতখানি সচেতন তোমার নিজেকে নিয়ে, তোমার নিজের সেলফকে নিয়ে। তার মানে সেলফ অ্যাওয়ারনেস সেটাই যেটার মাধ্যমে একটা মানুষ তার নিজের ভ্যালু, বিলিফ, সে কি বিশ্বাস করে, সে কি ভালোবাসে, সে কি ভালোবাসে না, কি পছন্দ করে, কি অপছন্দ করে, ওর কখন রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, ভয় লাগছে, এই প্রত্যেকটা জিনিসকে ও আলাদা আলাদা করে ডিফাইন করতে পারে এবং এর ওপরেই ভিত্তি করে আমাদের স্ট্রেংথ উইকনেস আমরা পারসিভ করি। আমরা কেন পারি না জেনারেলি করতে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা কখনো নিজের সঙ্গে নিজে বসি না, ঠিক আছে? আমরা কখনো নিজেদেরকে নিয়ে চিন্তাই করি না, আমাদের অভ্যাসটা নেই। তুমি দেখবে যে তুমি যদি কখনো ভাবো যে আমি 15 মিনিট কিছু করব না, তোমার অস্থির অস্থির লাগবে। তোমার কাছে ফোন নেই, তোমার কাছে বই নেই, তোমার কাছে এমন কিছু নেই যেটার মাধ্যমে তুমি খানিকক্ষণ অ্যাট্রাক্টেড থাকতে পারো বা ব্যস্ত থাকতে পারো। ওরকম কোনো সিচুয়েশনে তোমাকে যদি ফেলে দেওয়া হয়, তুমি নিজের সঙ্গে নিজে ট্রাই করতে পারো এটা, ঠিক আছে? দেখবে প্রচণ্ড অস্থির লাগে, কিছু করতে পারছি না কেন। তো ওই যে আমাদের একটা ধৈর্য, একটা নিজের সঙ্গে নিজে চিন্তা ভাবনা করা, নিজের সঙ্গে নিজে বসা, নিজের সঙ্গে সময় কাটানো, এগুলোর সঙ্গে তো আমরা খুব একটা অভ্যস্ত নই এবং সেই কারণেই আমরা আমাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, এগুলো জানি না। এটা না জানার কারণ হচ্ছে আমরা নিজেকে জানি না, ঠিক আছে? আমরা নিজেকে ভালো করে জানি না, সে কারণে আমরা আমায় কে কি বললো, কে কি করলো, মানে এইগুলোকে আমরা চিন্তাই করি না। হ্যাঁ, এবার লোকে কি বলবে এটা তো নেগেটিভলি বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া হয়, কিন্তু যদি মানুষে আমাকে কি বলছে সেটাকে আমি আমার পার্সপেক্টিভে নিয়ে নিজে নিজে চিন্তা ভাবনা করতে বসি, তাহলে এমন অনেক কিছুই পাওয়া যেতে পারে যেটা ওদের পার্সপেক্টিভে না হলেও আমার পার্সপেক্টিভে এবং ফিউচারে আমি যেমন করে নিজেকে দেখতে চাই তেমন করে আমি ইমপ্রুভ করতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি চলে আসছি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট অ্যানালিসিস। এটাকে বলা হয় SWOT অ্যানালিসিস। আমি যেদিনকে প্রথম কলেজে ভর্তি হয়েছিলাম সেদিনকে আমাকে শিখিয়েছিল, আমি সেই খাতাটা নিয়ে বসেছি, ঠিক আছে? আমি বলছি, তো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট, এই চারটে জিনিসকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় দুভাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর হচ্ছে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। তো ইন্টারনাল আর পজিটিভ ডাইমেনশন যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ তোমার কি কি স্কিল আছে, তোমার কি কি ট্যালেন্ট আছে, তোমার পার্সোনাল কি কি কোয়ালিটিস আছে। তো এটা জানার জন্য প্রথমে তোমাকে নিজের ধারণা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। তুমি যদি নিজেকে প্রশ্ন করো যে আমি কোন কাজটা খুব ভালো করতে পারি, সেটা যে কোনো কিছু হতে পারে। তুমি কম সময় পড়া মনে রাখতে পারো, এটা হতে পারে।
তুমি রান্না করতে পারো, এটা হতে পারে। তুমি লোকজন তোমায় খারাপ কথা বললে হুট করে মাথা গরম করে রিপ্লাই করো না, এটাও হতে পারে। পাংচুয়ালিটি হতে পারে, তোমার কমিউনিকেশন স্কিল ভালো, এগুলো সব তোমার স্ট্রেংথ হতে পারে। তো নিজেকে প্রথমে প্রশ্ন করো যে আচ্ছা, সবার আগে সেলফ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করো, নিজের সম্পর্কে নিজের ধারণাটাকে ক্লিয়ার করো যে এইগুলো ভালো ভালো আছে, এইগুলো খারাপ আছে। ওটা যে একবার জেনারেলি তৈরি হয়ে যাবে, তারপরে তুমি SWOT অ্যানালিসিসটাকে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবে। ঠিক আছে? তো স্ট্রেংথ জানার জন্য নিজেকে প্রশ্ন করো যে ঠিক কোন কোন কোয়ালিটিগুলো আমার মধ্যে রয়েছে যেগুলো খুব ভালো বা আমাকে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে সাহায্য করে পজিটিভ ওয়েতে, সেইগুলো তোমার স্ট্রেংথ। ঠিক আছে? এবং যে অ্যান্সারগুলো তুমি পাবে সেগুলোকে পলিশ করবে আরও, সেগুলোকে রিয়েল লাইফ সিচুয়েশনে আরও ম্যাচিওরভাবে কাজে লাগাবে, তাহলেই তোমার স্ট্রেংথ আরও পলিশ হবে। এরপরে আসছি উইকনেস। উইকনেস ডাইমেনশনটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড নেগেটিভ। উইকনেস সেইগুলোই যেগুলো তোমাকে স্ট্রেংথ অবধি পৌঁছতে হয়তো বাধা দেয়, বা এমন কোনো জিনিস, কোনো স্কিল গ্যাপ বা ল্যাক অফ এক্সপিরিয়েন্স যেগুলো তোমাকে মূল স্রোতে আনতে কোনোভাবে আটকাচ্ছে। তোমার হয়তো মনে হতে পারে যে আমার নিজের মাইন্ডের প্রতি কন্ট্রোল নেই, আমার অ্যাটেনশন বেশিক্ষণ এক জায়গায় থাকে না, আমার ধৈর্য খুব বেশি নেই, আমি হয়তো পার্টিকুলার এই পড়াটা ঠিক করে করতে পারছি না। এমন যে কোনো কিছু যেটার উপরে তোমার মনে হয় তোমাকে কাজ করতে হবে অনেস্টলি, সেইগুলো হচ্ছে তোমার উইকনেস। এবং এমন ব্যাপার নয় যে উইকনেসকে স্ট্রেংথে কনভার্ট করাটা তোমার ইম্পসিবল কিছু না। তুমি যদি সেগুলোকে অ্যাড্রেস করো এবং অ্যাড্রেস করে সেগুলোর উপরে কাজ করো, তো তোমার স্ট্রেংথ তো আরও পলিশ হবে, আর উইকনেস এরিয়াগুলো আস্তে আস্তে স্ট্রেংথের দিকে যেতে পারে। পুরোপুরি যাবে, একদিনে যাবে এমন বলছি না, একদিনে হবে না, কিন্তু একদিন হবে। ঠিক আছে? এরপরে আসছি অপরচুনিটি। অপরচুনিটি ডাইমেনশনটা হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড পজিটিভ। এমন কিছু যেটা বাইরে থেকে আসছে পজিটিভ ওয়েতে। তুমি তোমার উইকনেসকে অ্যাড্রেস করতে গিয়ে দেখলে বাইরে থেকে এমন কোনো বিহেভিয়ার তুমি যদি নিজের মধ্যে অ্যাডাপ্ট করো, তাহলে তুমি সেই উইকনেসটা কাটিয়ে বেরোতে পারো। অপরচুনিটি হচ্ছে সেই সমস্ত বিহেভিয়ার যেগুলোকে তুমি নিজের মধ্যে আত্মস্থ করে উইকনেসগুলোকে আস্তে আস্তে স্ট্রেংথের দিকে নিয়ে যেতে পারো। ঠিক আছে? ফর এক্সাম্পল, তোমার উইকনেস যে তোমার খুব বেশি ধৈর্য নেই, তুমি খুব বেশি ফোন ঘাঁটো। তো অপরচুনিটি এটা হতে পারে যে তুমি নিজের সঙ্গে বসে নিজেকে বোঝাও যে তুমি কি করতে চাও না চাও। অপরচুনিটি এটাও হতে পারে যে তুমি নতুন কিছু শিখতে শুরু করো এবং সেগুলো শেখার মাধ্যমে তুমি তুমি যে ফোনের সঙ্গে যে স্ক্রোলিংগুলো করছিলে, অকারণে অনেক সময় নষ্ট করছিলে, সেগুলোকে তুমি কম করছো। তো এটা হচ্ছে তোমার অপরচুনিটি। তারপরে আসছে থ্রেট। থ্রেট হচ্ছে এক্সটার্নাল ডাইমেনশন, যেটা নেগেটিভ, বাইরে থেকে আসা এমন যে কোনো কিছু যেটা তোমাকে তোমার পিক লেভেলে পৌঁছতে বাধা দিচ্ছে। ঠিক আছে? ধরা যাক তোমার কোনো একটা উইকনেস হচ্ছে তুমি একটা কোনো পরীক্ষাতে বা একটা কোনো মক টেস্টে কিছুতেই ভালো রেজাল্ট করতে পারছো না, এবং সেখানে তোমার থ্রেটটা দাঁড়াচ্ছে এটাই যে তুমি বেশিরভাগ সময়টা নষ্ট করে ফেলছো, না হয় অ্যাটেনশন দিচ্ছ না, না হয় যে কোনোভাবে তোমার ল্যাক থেকে যাচ্ছে, হয় পড়াশোনায় নয় প্র্যাকটিসে। এটা থ্রেট হতেই পারে। ঠিক আছে? তখন তোমাকে প্ল্যান বি বানাতে হবে, স্ট্র্যাটেজি বি বানাতে হবে, যেগুলো করার মাধ্যমে তুমি তোমার ওই উইকনেস জায়গাটাতে অ্যাড্রেস করে সেখান থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে? এই গেল SWOT অ্যানালিসিস। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কীরকম করে জিনিসটা হয়। তো যতক্ষণ না নিজে করবে জিনিসটা, ততক্ষণ ক্লিয়ার হবে না। এবার আসছে টাস্ক। আমি জানি তোমাদের খুব আনইজি ফিল হবে, তোমরা কখনো এরকম করোনি, তোমাদের সমস্যা হবেই, কিচ্ছু করার নেই, আমারও হয়েছিল। তো ডিসক্রিপশানে যাও, দেখো একটা গুগল ফর্ম রয়েছে, সেখানে যেখানে তোমাদের নাম দিতে বলা হয়েছে
সেখানে নাম পুরো লেখার দরকার নেই, ইনিশিয়ালসে লিখবে। আমার নাম কিছু হলে আমি A.P. এরকম, নামের প্রথম অক্ষর ডট, টাইটেলের প্রথম অক্ষর ডট, ইনিশিয়ালসে লিখবে। তারপরে কিছু ডেটা চাওয়া হয়েছে, কিসে পড়ো, কি পরীক্ষা দিয়েছো, এরকম এজ, জেন্ডার এসব রয়েছে, ওগুলো দাও। দেওয়ার পরে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তুমি তোমার সেলফকে কতখানি চিনেছো, যা যা জেনেছো নিজের সম্পর্কে অনেস্টলি কয়েকটা বাক্যে লিখবে। তারপরে তোমার স্ট্রেংথ কী কী তুমি মনে করছো সেটা লিখবে। তারপরে তোমার উইকনেস কী কী সেটা লিখবে। তারপরে একটা কোয়েশ্চেন থাকবে, দেখবে অপরচুনিটি আর থ্রেট। সেটা তোমার স্ট্রেংথ উইকনেসের বেসিসে তোমাকে বুঝে লিখতে হবে যে তোমার যেটা প্রবলেম বা তোমার যেটা অ্যাচিভমেন্ট গোল, সেটার ভিত্তিতে পাস্ট এক্সপিরিয়েন্স করেছো এরকম, সবে তো পরীক্ষা গেল, এর মধ্যে নিশ্চয়ই এরকম কিছু এক্সপিরিয়েন্স করে থাকবে, সেটা হোক বা নিজে তুমি এখন চিন্তাভাবনা করে বের করেছো সেটা হোক, তুমি সেখানে তোমার স্ট্রেংথ উইকনেসের সাপেক্ষে তোমার যেগুলোকে থ্রেড বলে মনে হচ্ছে সেগুলোকে লিখবে, যেগুলো তোমার অপরচুনিটি বলে মনে হচ্ছে যে এগুলো করে করে আমি আরও ইমপ্রুভ করতে পারি তোমার মনে হচ্ছে, সেগুলোকে তুমি লিখবে। এবং তারপরে একটা অংশে তোমাকে লিখতে হবে যে পুরোটা করে তোমার কেমন লাগলো, আর যদি কোনো ডাউট সেকশন মনে হয় যে এই জায়গাটা আরও ক্লিয়ার করে বললে ভালো হয়, তাহলে সেই ডাউটটা তোমরা লিখবে, লিখে সাবমিট করবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো পুরো টাস্কটা শেষ করার পরেই বুঝতে পারবে, এনাফ নয়, ভিডিওটা দেখলেই এনাফ নয়, ঠিক আছে? তো এটা আমি চেষ্টা করেছি কোনো হাবিজাবি কথা না বলে শুধুমাত্র কন্টেন্টটা নিয়েই বেশি করে আলোচনা করার। কেমন লাগলো জানিও। এটা সিরিজের প্রথম ভিডিও, এরপরে আরও ভিডিওস যাবে। আমি চেষ্টা করছি শনিবার আর রবিবার করে ভিডিওগুলো দেওয়ার, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা গুগল ফর্মস যাবে এবং সেটার উপরে মানে সেগুলোতে তোমাকে তোমার অ্যান্সার্সগুলো লিখতে হবে। তোমার কাছে 3 দিন সময় থাকবে। প্রত্যেকটা সপ্তাহের বুধ বৃহস্পতিবারের মধ্যে যেন আমি রেসপন্স পেয়ে যাই, তাহলে ওই বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক আমি তোমাদের ডাউটগুলো নিয়ে একটা ভিডিও বানাতে পারবো। তারপরে আবার নতুন ভিডিও যাবে, আবার ডাউটস আসবে, আবার সেগুলোকে রিজলভ করা হবে, আবার তোমরা যেরকম করে বলবো সেরকম করে টাস্কগুলোকে নিয়ে ফিল আপ করার চেষ্টা করবে, এক্সপিরিয়েন্স করবে জিনিসগুলোকে। তবে গিয়ে আমার মনে হয় জিনিসটাকে অনেকটা বেশি প্র্যাকটিক্যাল বানানো যাবে। ভিডিও তো দিয়ে দেওয়াই যায়, প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে ইউটিউবে, কিন্তু যতক্ষণ না তুমি নিজে করবে ততক্ষণে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কোনো সেলফ বিল্ড আপ হবে না, কিচ্ছু হবে না। তোমাকে পুরো এক্সপিরিয়েন্স করতে হবে জিনিসটা, যেরকম যেরকম রুলস বলে দিলাম সেরকমভাবে তুমি নিজেকে প্রশ্ন করো। তো আজকের ভিডিওটা এটুকুই। কমেন্টে ইনিশিয়ালি জানাও যে জিনিসগুলো ঠিকঠাক বুঝলে নাকি আরও ডিটেলসে বলতে হবে। আই এম সরি ফর দ্য নয়েজ, হঠাৎ করে কুকুরটা কেন ডেকে উঠলো আমি জানি না। যাই হোক, তো আরও ডিটেলসে আমি বলবো, এর পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আসবে। তো আরও ডিটেলে বললে কি ভালো হয় সেটা আমাকে জানিও, নাকি এটা নিতে পেরেছো, এক্সাম্পলগুলো মাথায় ঢুকেছে নাকি এটা আমাকে বলবে। বাকি তো গুগল ফর্মে কি লিখছো আমি দেখবই, সেগুলো নিয়েও আমি ভিডিও বানাবো এবং তোমাদের প্রত্যেকজনের অ্যান্সার নিয়ে আমি ভিডিও বানাবো, যাতে যারা নতুন আসবে তারা বুঝতে পারে যে কতখানি অ্যাক্টিভলি, কতখানি প্র্যাকটিক্যালি আমরা জিনিসটাকে শিখছি, বোঝার চেষ্টা করছি। চলে যাওয়ার আগে একটা কথা বলবো, আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে স্টুডেন্ট স্পিক্স। যদি এমন হয় যে তোমার মনে এমন কোনো কথা আছে যেটা তুমি কাউকে বলতে পারছো না, তুমি আমাকে লিখে পাঠাতে পারো, আমি সেটা সকলের উদ্দেশ্যে বলবো এখানে এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে। তো মানে জেনারেলি ফোকাস হচ্ছে যে অ্যাডোলেসেন্ট এবং তার পরের দিকে 13 থেকে 19 বছরের ছেলে মেয়েরা, ওদের না বলার অনেক কিছু থাকে, এই সময়টা ওরা অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করে কিন্তু বলার কেউ থাকে না। আমি চাই আইসবার্গ স্পিক্স এমন একটা প্ল্যাটফর্ম হোক যেখানে
ওদের ওই চিন্তাভাবনাগুলো, ওদের ওই প্রশ্নগুলো, যেগুলোকে সবাই বেকার, ফালতু, ইউজলেস বলে চালিয়ে দেয়, সেগুলো অ্যাকসেপ্টেড হওয়ার একটা প্ল্যাটফর্ম হয়। তোমরা যদি মনে করো যে তোমাদের এমন কিছু কথা আছে, এমন কোনো প্রবলেম আছে, এমন কোনো ইমোশনাল প্রবলেম বা যা কিছু আছে যেটা ইউর ফিলিং কি ইউর ড্রাউনিং, তোমার বলার কেউ নেই, তোমার খুব ভয় লাগছে, তুমি হালকা হতে পারছো না, তুমি অবশ্যই লিখে আমাকে পাঠাতে পারো, আমি আছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।